বদমাশ পুরুষ, আপনি আমার বাসার ছাদে কি করছেন? আর আমার বাসার ঠিকানাই বা খুঁজে পেলেন কি করে? কি যে বলো না, আমার না হওয়ার শ্বশুর বাড়ি আর আমি খুঁজে পাবো না? আশ্চর্য! কে আপনার শ্বশুর? কেন, তোমার আব্বাজান? ওহো, তাই বুঝি। আমার আব্বাজান বুঝি আপনার শ্বশুর। তাই একটু ডেকে পাঠাই, বলি তার একমাত্র জামাইকে একটুখানি জামাই আদর করে যেতে। হ্যাঁ হ্যাঁ, বলো, আই অ্যাপ্রিশিয়েট। আব্বাজান হন্তাছেন? কিটা হইছে আম্মাজান? ডাক পারতেছেন কেলা? ছাদে আইয়ান আব্বাজান, দেখা যান আমাগো ছাদে বিদেশি বান্দর লাফাইতাছে। কি কইতেছেন আম্মাজান? এখন লাড়ি লই আমুনি? না আব্বাজান, বাস লইয়া আহেন, আসলা বাস। এই নে, তুমি কি সত্যি সত্যি আমাকে মার খাওয়ানোর প্ল্যান করছো নাকি? রোজ হ্যাঁ সূচক মাথা নাড়ল। তুমি বুঝি বাড়িতে এভাবে কথা বলো? ইটস সো ফানি ইয়ার। এই যে ভাষা নিয়ে মস্করা করলে কিন্তু সত্যি সত্যি আজ আব্বাজানকে দিয়ে আপনার শ্বশুর বাড়ি আসার শখ মিটিয়ে দেব বলে দিলাম। তার মানে তুমি ঘুরিয়ে পেঁচিয়ে হলেও স্বীকার করছো যে আমি আমার শ্বশুর বাড়িতে এসে পড়েছি, তাই তো? আপনি চাইছেনটা কি বলুন তো? তেমন কিছু নয়, আপাতত একটু জামাই আদর খেতে চাচ্ছি। খাওয়াবে নাকি? একটু দাঁড়ান, খাওয়াচ্ছি আপনাকে জামাই আদর। পরক্ষণেই রোজ আবারও গলা ফাটিয়ে চেঁচিয়ে উঠে বলল, আব্বাজান হন্তাছেন? আইতেছে আম্মাজান, বাসখানা জোগাড় করতে দেরি হইয়া গেল। আপনি এখনো এখানে দাঁড়িয়ে আছেন কেন? আব্বা আসতেছে, দেখে ফেললে খবর আছে। আব্বাজানকে বাস দিতে ডেকে এনে এখন আর দরদ দেখাতে হবে না। আসছি, বাই। জাঙ্কুকের থেকে 1000 মাইল দূরত্ব যখন থেকে খুব পোড়াতো, একাকিত্বের যন্ত্রণায় ডুবিয়ে দিত, সেই সময়টাতে একাডেমির সবার উৎসাহে লেখা শুরু করেছিল তে। আজকে তে ওর প্রথম লেখা উপন্যাসে একাংশ জমা দিতে একাডেমি এসেছিল। কিন্তু দিন শেষে কি হলো? বৃষ্টির মাঝে পুরো দস্তার আটকে পড়ল তে। বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে নিশুতি রাত, তাও বৃষ্টি থামার নাম নেই। তের বরাবরই বুদ্ধি কম, বা বুদ্ধি কাজেই লাগায় না। বৈশাখের ঝড় থেমে যাবে ভেবে সবাই যখন বৃষ্টি নামার সঙ্গে সঙ্গে একাডেমি থেকে বের হয়ে যাচ্ছিল, তখন তে অপেক্ষা করছিল বৃষ্টি থামার। এটাই এখন কাল হয়ে দাঁড়িয়েছে তের জন্য। প্রথমে ঝুম বৃষ্টি, এখন দানবীয় ঝড়, বিদ্যুতের ঝলকানিতে ক্ষণে ক্ষণে গর্জে উঠছে আকাশ। তার উপর ঘূর্ণিবায়ু। তের মনে হচ্ছে এই ঝড়ে আশেপাশের জড় বস্তুর মতো তেও ছিটকে গিয়ে পড়বে অন্য কোথাও। এই ঝড়ের মধ্যে একা একা এমন নিস্তব্ধ পরিবেশে দাঁড়িয়ে থাকতে থাকতে ভীষণ ভয় করছে তের। আতঙ্কে গলা শুকিয়ে যাচ্ছে, মাথাটা ঝিমুনি দিয়ে উঠছে বারবার। আচমকা তে বসে পড়ে কানে দুহাত দিয়ে শব্দ করে কেঁদে উঠল। বসার সঙ্গে সঙ্গে এক তীব্র জলোচ্ছ্বাসের ছাট এসে পড়ল তের চোখে মুখে। তৎক্ষণাৎ তে আটকে চিৎকার দিয়ে উঠল, মা, ভয় করছে। চারিদিকে প্রলয়ঙ্কারী ঝড়ের তাণ্ডব। না চাইতেও জাঙ্কুকের চেহারাটা বারবার ভেসে উঠছে তের চোখে। জাঙ্কুক যদি তের খোঁজ করত কিংবা তের জন্য কোনরূপ চিন্তা করত, তাহলে তো যখন ঝড় শুরু হয়েছিল তখনই জাঙ্কুক থেকে নিতে আসতে পারত। এত দেরি করতো না নিশ্চয়ই। এই পর্যায়ে তের মনে হচ্ছে তে আসলে খুব একটা গুরুত্বপূর্ণ নয়, জাঙ্কুকের জীবনে তো অন্তত নয়। অযাচিত ভাবনার মধ্যে আকাশের গর্জনে আবারও কম্পিত হয়ে চিৎকার করে উঠল তে, আমার ভয় করছে, আমি বাড়ি যাব, আমি মায়ের কাছে যাব, আব্বার কাছে যাব। কোথায় তুমি জীবন জাঙ্কুক? এই বিদ্যুৎ আলোয় আমার খুব ভয় করছে। তের যেন মনে হচ্ছে তের চারিদিকে শত্রুদল থেকে ঘিরে রেখেছে। তে কাল সকাল অবধি আদৌ বেঁচে থাকবে তো তের জানা নেই। তে ঠিক যেই মুহূর্তে মূর্ছা যাবে, ঠিক সেই সময় দিশেহারা কণ্ঠে পেছন থেকে চিৎকার করে তেকে ডেকে ওঠে কেউ। তে! চেনা পরিচিত আন্তরিকতা কণ্ঠ কানে ভেসে আসতেই পেছনে তাকালো তে। এই ঝড়ের মাঝে ফুল ফর্মাল গেটআপে বৃষ্টিতে ভিজে জুবুহুবু হয়ে তের সামনে দাঁড়িয়ে আছে তের স্বামী, তের একান্ত ব্যক্তিগত পুরুষ, তের বদ মেজাজি লোকটা, তের জীবন জাঙ্কুক। তীব্র অভিমানে তে খুনখুনিয়ে বাচ্চাদের মতো কেঁদে উঠল তৎক্ষণাৎ। আরো আরো আগে কেন এলে না? তুমি জানো আমি কতটা ভয় পেয়েছি। জাঙ্কুকের ঠান্ডার দোষ আছে, তবুও এই ঝড়ের মাঝে শাপলা চত্বরে গাড়িটা ফেলেই এত দূরে হেঁটে হেঁটে এসেছে। আর এখানে তার ছোট্ট বউ অভিমান করে বসে আছে। জাঙ্কুক কয়েক দফা হাঁচি দিয়ে প্রথমে তের ব্যাগ কাঁধে ঝুলিয়ে তারপর তেকে কোলে তুলে হাঁটা দিল এই ঝড়ের মাঝেই। ভয়ের বদলে এখন তের মাথায় যেটা ঘুরপাক খাচ্ছে তা হলো কেবলই অভিমান। তে নিজের ছোট্ট ছোট্ট কোমল হাতে জাঙ্কুকের চওড়া বুকে ধাক্কা দিয়ে কাঁদতে কাঁদতে ঠোঁট ফুলিয়ে বলে ওঠে, ছেড়ে দিন, যাবো না আপনার সাথে, আমি একাই যেতে পারবো। বেবি দেখ, আমার ঠান্ডা লেগে গিয়েছে, যা বলার বাড়িতে গিয়ে বলিস। আমাকে মারিস
তখন আমি তোকে কিচ্ছু বলবো না, চুপচাপ সহ্য করব। কিন্তু এখন নামিয়ে তোর রাগ ভাঙাতে পারবো না, অলরেডি অনেক ভিজেছি। আমার নিউমোনিয়া হলে তখন কিন্তু তুই সব থেকে বেশি কান্নাকাটি করবি। জাঙ্কুকের ইমোশনাল ব্ল্যাকমেলে এরপর তে বাধ্য হয়ে অগত্যা জাঙ্কুকের গলা জড়িয়ে চুপচাপ ফোপাতে থাকে। জাঙ্কুক রুমে এসে তেকে কোল থেকে নামিয়ে দিতেই তে এক ছুটে বারান্দায় চলে যায়। জাঙ্কুক দ্রুত হাতে দরজা লক করে তোয়ালে নিয়ে চুল মুছতে মুছতে এগিয়ে গেল বারান্দার কাছে। জাঙ্কুক অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে পেছন থেকে তের ভেজা চুলে ক্রমাগত চুমু খেতে খেতে কাতর গলায় বলল, আই এম সরি হার্টবিট, ইটস মাই ফল্ট। আর কখনো এমন হবে না, কখনো তোমাকে এতটা কষ্ট দেব না। কালকের জন্য আমি রিয়েলি সরি। আর আজ আমি বুঝিনি তুমি এতটাই ভয় পাবে, তাহলে জ্যামে বসে সময় নষ্ট করতাম না, তখনই হাঁটা ধরতাম। একান্ত ঘনিষ্ঠ মুহূর্তে জাঙ্কুক থেকে তুমি করে বলছে। কল্পনাতেও জাঙ্কুকের এই রূপ কে কোনোদিনও আবিষ্কার করতে পারেনি। ভালোবাসার মানুষকে ঠিক কতটা অপারগ দুর্বল বানাতে পারে তার জলজান্ত প্রমাণ জীবন জাঙ্কুক। কাল নিজেই রাগ করলো আর আজ নিজেই সরি চাচ্ছে। তে আর কোনো রূপ ছলছাতুরি না করে জাঙ্কুকের দিকে ঘুরে জাঙ্কুকের শক্তপোক্ত চওড়া বুকে মাথা এলিয়ে দিয়ে ডুকরে কেঁদে উঠল। আমি ভেবেছিলাম আপনি আজ আসবেন না, এই ঝড়ের মাঝেই মরে পড়ে থাকবো আমি। না এসে কি করে থাকতাম? আমার আত্মাটা যে তোর মাঝে, হাজারবার বিচ্ছেদের পরও উপসংহারে আমি তোকেই চাই, শুধু তোকেই চাই, নো ওয়ান এলস। কি আছে আমার মাঝে? কেন এত ভালোবাসেন? জানি না তে, তবে হ্যাঁ একটা জিনিস আছে যা আমার এখনই চাই, রাইট নাও। জাঙ্কুকের কথার ধরন মুহূর্তেই পাল্টে গিয়েছে। কণ্ঠস্বরে ভর করেছে কাছাকাছি আসার প্রখর আগতি। তাতে স্পষ্ট বুঝতে পেরে জাঙ্কুকের কাছ থেকে 2 কদম দূরে সরে গেল। কি হয়েছে? আপনাকে ভয় করছে? সেবারের মতো যদি আমাকে হ্যান্ডকাফ। তের কথা শেষ হওয়ার আগে তের হাতে হ্যাচকা টান দিয়ে তের লম্বা চুলগুলো আলতো হাতে সরিয়ে তের গায়ের ওড়নাটা টেনে খুলতে খুলতে জাঙ্কুক বলল, এখানে হ্যান্ডকাফ কোথায় পাবো? শুধু একটু কথা শুনবি, তাহলেই হবে জান। তে আবারও ভয়ে জাঙ্কুকের কাছ থেকে দূরে সরে গেল। কি হয়েছে তে? রাগাচ্ছিস কেন আমাকে? আমার টাচ খারাপ লাগছে? চলে যাব আমি? তে না সুযোগ মাথা নাড়িয়ে ফুপিয়ে কেঁদে উঠল। তাহলে কাঁদছিস কেন? ওয়াই? সবাই বলে আমি নাকি শুকিয়ে গিয়েছি, আমার মধ্যে আগের মতো সৌন্দর্য নেই। আমার ভয় হচ্ছে এখন আপনিও যদি আমাকে অসুন্দর আবিষ্কার করেন, আমার উপর আপনার অনীহা চলে আসে তখন। জাঙ্কুক অকপটে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। এই মেয়ে কেন যে জাঙ্কুকের অবসেশনটা বোঝে না কে জানে। তে যেমনই হোক না কেন তা নিয়ে বিন্দু মাত্র জাঙ্কুকের মাথা ব্যথা নেই। অন্য মেয়েদের দিকে জাঙ্কুকের চোখ তাকানোর মতো ধৈর্য নেই। একদিকে দেখতে দেখতেই তো জাঙ্কুকের জীবন পার। তে জাঙ্কুকের চুপ থাকতে দেখে নাক টেনে বলল, রাগ করেছেন আপনি? জাঙ্কুক হ্যাঁ না কিছুই বলল না। কোনরূপ ওয়ার্নিং ছাড়াই একটানে তের সম্ভ্রমটুকু খুলে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে, সাথে নিজের শার্টটাও। তারপর তেকে কোলে নিয়ে বেডের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আজ আমিও দেখব কি কমতি আছে তোর মাঝে যা আমাকে উন্মাদ করে দিতে ব্যর্থ। জীবন জাঙ্কুক যদি তোর সৌন্দর্যে আবিষ্ট হয়ে তোর মাঝে ডুব দেওয়ার জন্য একবার উন্মাদ হয়ে পড়ে, তবে পৃথিবীর সৌন্দর্যের মাপকাঠিতে তুই তুলনাহীন বেবি। আমাকে যতদিন তুই এভাবে উন্মাদ করতে পারবি, ঠিক ততদিন তুই অতুলনীয় সৌন্দর্যের অধিকারী হয়ে থাকবি। আর বরাবরই সেই সৌন্দর্যের সবটুকু পরম আবেশে আহরণ করব আমি, শুধুই আমি। আই ক্যান মার্ক মাই ওয়ার্ড। জাঙ্কুকের এত ভারী ভারী কথা বোঝার সাধ্য তেমনি, আপাতত সে অবস্থাও তেমনি। স্বামীর কাছ থেকে পাওয়া মিষ্টি যন্ত্রণায় এলোমেলোতে সেই সাথে পরিপূর্ণ। দর্শনের শেষ রাতে তের চোখের কার্নিশ পেয়ে আবারও গড়িয়ে পড়ল কয়েক ফোঁটা অশ্রু। তবে এই জলে দুঃখ ছিল না, ছিল একরাশ ভয়াবহ পূর্ণতা। তীক্ষ্ণ আলোতে খুব সকালেই ঘুম ছুটে গেল তের। ঘুম ছুটে যাওয়ার কিছুটা আড়মোড়া ভেঙে চারিদিকে চোখ ঘুরতে তে নিজেকে আবিষ্কার করলো জাঙ্কুকের শরীরের নিচে। জাঙ্কুক উপর হয়ে তের বুকে মাথা রেখে 2 হাতে তের কোমর জড়িয়ে নির্বিঘ্নে ঘুমাচ্ছে। তে ঘুমু ঘুমু চোখে লাজুক হেসে খানিকক্ষণ জাঙ্কুকের মাথায় সিল্কি চুলের ভাঁজে হাত বোলালো। তারপর আস্তে করে উঠে গেল বিছানা থেকে। শরীরটা ব্যথায় টনটন করছে। সেই সব ব্যথাকে পাত্তা না দিয়ে তে এগিয়ে গেল ড্রেসিং টেবিলের দিকে। মেঝেতে এখনো ওদের ভেজা জামা কাপড়গুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। তে সেদিকে একবার তাকিয়ে চোখ ঘুরিয়ে আয়নায় দেখলো তের পরনে জাঙ্কুকের গ্রে রঙের ওভার সাইজ টি শার্ট। নাকের কাছে নিয়ে বারবার নাক টেনে সুঘ্রাণ নিচ্ছে তে। ওর পছন্দের স্যান্ডেলিউড পারফিউমের মন মাতানো সুঘ্রাণ। কিসের ঘ্রাণ নিচ্ছে সেভাবে?
জাঙ্কুকের হঠাৎ ঘুমন্ত কণ্ঠস্বরে লাফিয়ে উঠল তে নিজের কাণ্ড এড়িয়ে যেতে নিজের কাল শীতে কলার বোনগুলো দেখিয়ে জাঙ্কুককে অভিযোগের সুরে বলল, দেখুন তো কি করেছেন কাল রাতে, সব জ্বলে যাচ্ছে। বুকে আয়। তে গেল। জাঙ্কুক তে গলায় কয়েক দফা চুমু খেয়ে বলল, কমে যাবে, অ্যান্টিসেপটিক লাগিয়ে নিস। জাঙ্কুক থেকে বাহুর মাঝে রেখে পকেট থেকে দুটো আংটি বের করে একটা তের হাতে অন্যটা নিজের হাতে পরে নিল। এটা কেন আবার? তুই যে বিবাহিত এটা তার প্রমাণ। বিয়ের পর থেকে এত এত ঝামেলায় যে তোকে একটা আংটি কিনে দিব তার সুযোগ হয়ে ওঠেনি, তাই কাল শপিং এ গিয়ে কিনে আনলাম। পছন্দ হয়েছে খুব? তাহলে চুমু খা। কি? চুমু খেতে বলেছি তোকে। আমার টাইম নিয়ে আমাকে যেতে হবে। যে হোক ইউনো কল করতে করতে ফোনের মাথা খেয়ে ফেলেছে। এই রুমে এভাবে আমাদেরকে দেখে ফেলে হুলস্থুল বাঁধিয়ে দেবে ওরা। তুই কি চাস ওরা আমাদেরকে এভাবে দেখুক? তে না সূচক মাথা নাড়ল। তাহলে যা বলছি তাই কর দ্রুত। এইবার কি করবে? স্বামী মহোদয়কে খুশি করার এক আকাশ ইচ্ছে স্বরূপ ছোট্ট করে হামি দিয়ে দিল জাঙ্কুকের গালে। জাঙ্কুক তের কপালে বেশ কয়েকটা চুমু দিয়ে বেরিয়ে যেতে যেতে বলল, ডোন্ট ফরগেট টু টেক ইউর পেন কিলার বেবি। ফ্রেশ হয়ে মাত্র তে নিজের জামা কাপড় গায়ে জড়িয়েছে, তার মধ্যে রুমে প্রবেশ করলো জিমিন। ওনা না পড়ার কারণে তের কাছে কলার বোনগুলো দেখে নিয়েছে জিমিন। হুট করেই জিমিন থেকে প্রশ্ন করে বসে, তে কাল রাতে জাঙ্কুক ভাই তোর সাথে ছিল? এখন কেমন জানি জিমিনের অস্বস্তি হচ্ছে, ইতস্তত লাগছে সবকিছুতে। কি বলতে কি বলে ফেলেছে। এদিকে তে জিমিনের সন্দিহান দৃষ্টি এড়াতে লাজুক হেসে জানালা দিয়ে বাইরে চাইলো। এবার জিমিন আমতামতা করে বলল, বলছিলাম যে বলছিলাম এই আপা, আজকে তোদের প্রি ওয়েডিং পার্টি না? রাতে কত মজা হবে বলতো? হ্যাঁ, সানা আপু আয়োজন করেছে শুনলাম, কিন্তু কিন্তু কি আপা? তের প্রশ্নে জিমিন কিছু বলবে তার আগেই নিচতলা থেকে প্রচন্ড চেঁচামেচির আওয়াজে দুই বোন হকচকিয়ে যায়। আওয়াজ শুনে মনে হচ্ছে কেউ কাউকে মারছে। জাঙ্কুককে আবার কার সাথে ঝামেলা করেছে? এই লোকটা ঝামেলা করা ছাড়া থেকে কি একটু শান্তি দিতে পারে না? এই আপা চল তো, আবার কি হলো দেখে আসি। জাঙ্কুক রুমে বসে তার ল্যাপটপে মনোযোগ দিয়ে কাজ করছিল, তখনই আচমকা তে রুমের ভেতর গিয়ে জাঙ্কুকের মুখের সামনে ল্যাপটপটা ঠাস করে বন্ধ করে দিল। হোয়াটস রং তে? কাজ করছি তো। কাজ পরে করবেন, আগে বলুন তো এত বড় একটা অন্যায় কেন করলেন? মামিকে লোক দেখিয়ে কেন মুখলিস চাচার মতো একটা 40 বয়সের লোকের সাথে মিনার বিয়ে দিলেন? বিয়ে কি ছেলে খেলা নাকি যে যার সাথে খুশি তার সাথে দিয়ে দিলেন? আমি খুব ভালো করেই জানি মিনা উধাও হয়ে যাওয়া থেকে এত কাহিনী সবকিছুর পেছনে আপনার হাত আছে। বলুন কেন করলেন এসব? বড়দের কথা এত জানতে হয় না তে। ভুলে গিয়েছিস আমি যে তোর থেকে 12 বছরের বড়? তা এতই যখন আপনি বড়, আমি যে আপনার থেকে 12 বছরের ছোট সেটা কাল রাতে মনে ছিল না? এত করে বলেছিলাম, ছাড় দিয়েছিলেন একটুকু, তখন তো নো ওয়ে করছিলেন। কি হয়েছে, এত রেগে আছিস কেন? কেন করলেন এটা? রাগের তাপে পেট তীরিয়ে কাঁপতে থাকা পেট ঠোঁটে জাঙ্কুক বৃদ্ধাঙ্গুলি বুলিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, তুই আমাকে না বললো তোর শরীর আমাকে বলে দেয় আমার অবর্তমানে তোর উপর ঠিক কতটা ঝড় ঝাপটা বয়ে গিয়েছে। শুধুমাত্র আমাকে ভালোবাসার অপরাধে আমাদের বিয়েটা না মানার জন্য তোর আশেপাশের মানুষগুলো তোকে ঠিক কি পরিমাণে মানসিক যন্ত্রণায় ভুগিয়েছে সেটা তোর চেহারা তোর শরীর বুঝিয়ে দিয়েছে আমাকে। ইউএসএ থেকে আসার পর তোর অবস্থা দেখে নিজেকেই নিজের শাস্তি দিতে ইচ্ছে করছিল আমার, মস্তিষ্ক আগুন হয়ে উঠেছিল আমার। তোকে যতবার চোখের সামনে দেখতাম ইচ্ছে করতো আরো আগে দেশে কেন না ফেরার শাস্তি স্বরূপ নিজেকে শেষ করে দিই। তার ফলস্বরূপ তোকে এড়িয়ে গিয়েছি। মনে আছে তে আমি বলেছিলাম তুই নিশ্চিন্তে থাক, পুরো দুনিয়া আমি দু হাতে সামলে নেব। যে সমাজ আমার বউয়ের দিকে আঙ্গুল তুলবে সেই সমাজের নিয়মে আমি পাল্টে দেব। হয়তো দেরি হয়েছে কিন্তু আমি সেটাই করেছি। সমাজের রিপ্রেজেন্টেটিভ হিসেবে তোর মামি তোর দিকে বারবার আঙ্গুল তুলেছে, তোর আমার বয়সের পার্থক্য নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, তোর শরীরে আমার করা ভালোবাসার স্পর্শগুলোকে নোংরা বলে আখ্যায়িত করেছে। ওই জন্যই ওনার কথার বান ওনাকে দিয়েই কাটিয়েছি আমি। আজ প্রথমে ওনার মেয়ের শরীরে নোংরা স্পর্শের কলঙ্ক উঠেছে, পুরো মহল্লার কাছে খারাপ আখ্যায়িত হয়েছে। তারপর দিন শেষে লোভের তাড়নায় উনি আবারও ওনার মেয়েকে এমন একজন লোকের সাথে বিয়ে দিয়েছেন যার সাথে ওনার মেয়ের গুণে গুণে 26 বছরের পার্থক্য। আজ থেকে তোর মামি আর তোর সামনে সমাজ নিয়ে টুর শব্দ করবে না, কারণ আমি সেই সমাজের নিয়মটাই ভেঙে দিয়েছি। জাঙ্কুকের কথায় হতবাক হয়ে তে মনে মনে ভাবছে মানুষ এতটা গভীর আর সুকৌশলী চিন্তা কিভাবে করতে পারে।
কি বউ, সবটা মাথার উপর দিয়ে গেল তো? চিন্তা নেই, মুখলেস চাচা মানুষ হিসেবে অসাধারণ। তাছাড়া ওরা যাতে ভালো থাকে তার সব ব্যবস্থা আমি নিজে হাতে করব। তাছাড়া মীরা যার সাথে পালিয়েছিল সে এক কথায় একটা ডাকাত ছিল। নির্ঘাত মীরাকে নিয়ে অন্য জায়গায় পাচার করে দিত, তাই তো ওকে মেরে পুলিশের হাতে তুলে দিয়েছি। তে জাঙ্কুকের বুকে মুখ ডুবিয়ে বলল, আপনি কি জানেন আপনি একটা বেস্ট হাজবেন্ড, সবার থেকে বেস্ট। আজ থেকে আপনি যে নিশানা ধরে এগোবেন, আপনার ফেলে যাওয়া সেই পায়ের ছাপে পা রেখে চোখ বন্ধ করে এগিয়ে যাব আমি, প্রমিস। এই যে পিঙ্কি প্রমিস। জিমিনার সুগার প্রি ওয়েডিং পার্টিটা জেকে কোঞ্জের ছাদে আয়োজন করা হয়েছে। মাত্রই কেক টেক কেটে মাদুর পেতে সবাই আড্ডা দিতে বসেছে। আগামীকাল জিমিনার সুগার গায়ে হলুদ, পরশু বিয়ে। এক পর্যায়ে হুট করে জিহব বলল, গাইস চলো সবাই ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা যাক। জাঙ্কুক নির্বিঘ্নে ম্যাকবুকে আঙ্গুল চালাতে চালাতে বলল, আমাকে এসব ডেয়ার ফেয়ার দিলে খবর আছে তোর জিহব। এখানে আছিস মানে তোকে খেলায় অংশগ্রহণ করতে হবে, নো কম্প্রোমাইজ। কথা শেষে উইস্কির বোতল সবার মাঝে ঘোরালো জিহব। বোতল ঘোরাতেই প্রথম ফেসে গেল রোজ। কি সাহসী আব্বাজানের সাহসী কন্যা, ট্রুথ না ডেয়ার? ডেয়ার ফেয়ার পারবো না, ট্রুথ। ঠিক আছে তাহলে বলো, বয়ফ্রেন্ড আছে? রোজ জিহবের দিকে তাকিয়ে দাঁত কটমটিয়ে মনে মনে বলল, বদমাশ বিদেশি বান্দর, জানতাম তুই এই ভুলভাল প্রশ্ন করবি আমায়। কি হলো, ভয় পেয়ে গেলে নাকি রাগিনী? না নেই, বিএফ নেই তো আমাকে একটা চান্স দিতেই পারো। শুধু শুধু আব্বাজানকে দিয়ে তাড়া খাওয়ানোর মানেটা কি ছিল? তোমাদের মেয়েদের এত ভাব কেন বলো তো? থাম ভাই, খেলার মাঝখানে কি শুরু করলি? খেলা কন্টিনিউ কর, নয়তো চললাম, অনেক রাত হয়েছে। ইউনোর কথায় জিহব আবারও বোতল ঘোরালো। এবার বোতল থামলো জাঙ্কুকের সামনে। কি নিবি, ট্রুথ না ডেয়ার? ট্রুথ, তবে কোনো ফাজলামো করবি না, বলে দিলাম। আচ্ছা, টেকে তোর দেওয়া ফার্স্ট গিফট কি ছিল? আর এমন কি স্পেশাল গিফট যা তুই ওকে দিতে চাস? আই থিঙ্ক ফার্স্ট গিফট ছিল কিছু পায়জামা সেট। আর স্পেশাল গিফট যদি বলিস, দেন আই ওয়ান্না গিভ হার মাই বেস্ট ডিএনএ। একই ঠোঁট কাটা কথা। জাঙ্কুকের কথা শুনে কাশি উঠে গেল সবার। তে জাঙ্কুকের দিকে কটমটিয়ে তাকিয়ে বলল, নির্লজ্জ লোক। আশ্চর্য, ট্রুথ আর ডেয়ার খেলা হচ্ছে, তাই তো সত্যিটা বললাম। এই সত্যি কে বলতে বলেছে আপনাকে? শুনেছিস ইউনো, যে কে এখনো বাসরটাই করতে পারলো না, এদিকে বাচ্চা উপহার দিতে চাচ্ছে। হাউ ফানি। আপাতত মুখটা বন্ধ কর, যখন হবে তখন ঠিকই টের পাবি আদৌ বাসর করেছি কি করিনি। তে তৎক্ষণাৎ সবার মধ্য থেকে উঠে গিয়ে গটগটিয়ে চলে গেল। আরে এলো কিসি, কোথায় যাচ্ছ? খেলা তো শেষ হয়নি। তৎক্ষণাৎ জাঙ্কুক জিহবের গলা চেপে ধরে বলল, শালা তোকে কতবার বলেছি আমার বউকে তুই ডাকবি না, আবার ঢং করে এলো কিসি ডাকা হচ্ছে। আজ তোর খবর আছে জিহব। ভাই থামা এটাকে, বিয়ের আগে আমার হবু বউটাকে বিধবা করে ছাড়বে ও। থামবি তোরা, অসহ্য লাগছে আমার। সানা কি হয়েছে জান, মন খারাপ? সানা জবাব দিল না। এক ঝটকায় ইউনোর হাতটা ছাড়ি মেরে সরিয়ে বড় বড় পা ফেলে চলে গেল ছাদ থেকে। সন্ধে হতেই পুরো মহল্লা জ্বলে উঠেছে জেগে কুঞ্জের চকচকে আলোয়। সুগাজিনী স্টেজে বসে আছে। গায়ে হলুদের পর্ব এখনো শুরু হয়নি। জাঙ্কুক আর কিম সকজি তাদের গেস্টদের সাথে কুশল বিনিময়ে ব্যস্ত। দুজন দুজনের সাথে কথা না বললেও এই মুহূর্তে ক্লায়েন্টদের সামনে সবকিছু স্বাভাবিকভাবে সামলাচ্ছে তারা। ইটস কল্ড প্রফেশনাল রিলেশনশিপ, যেটা জাঙ্কুক আর কিম সকজি দুজনেই বেশ ভালো মতো রপ্ত করতে পারে। সানার মন খারাপের কারণ ইউনো বারবার জানতে চাইলেও সানা কিছুতেই ইউনোর সাথে কোনো প্রকার কথা বলছে না, বরং ইউনোর সাথে ঝগড়া করছে। এদিকে জিহব মাত্রই কিছু মিষ্টি আর দই নিয়ে এক সাইডে টেবিলে বসেছিল। যা হবার হবে, তবু এই বিয়েতে জিহব ডায়েট ফাইটের কথা একদম ভুলে যাবে। এসবের মাঝে একদম হুট করে স্টেজে এন্ট্রি দিল দুজন ব্রাইট পার্টনার। সেই সাথে বেজে উঠল সবার প্রিয় গান। গানের তালে তালে দুজনে কোমর দুলিয়ে নাচছে। তারা আর কেউ নয়, একজন হলো তে আর অন্যজন রোজ। সেদিকে তাকিয়ে জিহব কয়েকবার পলক ফেলে অস্পষ্ট স্বরে বলল, এটা কি আসলে আমার রাগিনীটা নাকি? হায় আল্লাহ, এত সুন্দর কেন লাগছে, নজর লেগে যাবে তো সবার। পচা মেয়েটাকে কে বলেছে এভাবে নাচতে? আমার তো হার্ট ফিল করছে, ও গড। জাঙ্কুক তখনও কুশল বিনিময়ে ব্যস্ত। কেন জানি হুট করে উষ্ণ হৃদয়টা বলছে, জাঙ্কুক একবার শুধু ফিরে তাকা, শুধু একবার, and then you will be fucking speechless। জাঙ্কুক তাকালো, হুট করেই নয়,
আস্তে আস্তে তাকালো। তারপর জাঙ্কুকের হৃদয়টা যেন ওখানেই থমকে গেল। তেকে এতটা হাসি খুশি বোধহয় এই জীবনে জাঙ্কুক দেখেনি। তার উপর এমন মাতাল করা নাচ। তে এত সুন্দর করে নাচতেও পারে। জাঙ্কুক হাঁ করে তাকিয়ে আছে স্টেজে নৃত্যরত ওই অষ্টাদশীর দিকে। এই মেয়েটা জাঙ্কুকের হৃদয় হরণী। সেই ছোট্টবেলা থেকে নিজের মায়া বলে জাঙ্কুককে বশ করে রেখেছে। আজকে মনে হচ্ছে তেকে নতুন ভাবে আবিষ্কার করলো জাঙ্কুক। কিন্তু জাঙ্কুক তো শ্বাস নিতে পারছে না। জাঙ্কুকের দম বন্ধ হয়ে আসছে। এই তেকে দেখে জাঙ্কুকের মোটেও স্বস্তি লাগছে না, বরং হাঁসফাঁস লাগছে। তে এত কেন নিখুঁত, কেন এত সুন্দর? আল্লাহ কি একটু খুঁত দিতে পারতো না তের মাঝে, যাতে জাঙ্কুক একটু স্বস্তি পায়? এখন যে জাঙ্কুকের খুব মাতাল মাতাল লাগছে, খুব ইচ্ছে করছে নৃত্যরত তের পাশে দাঁড়িয়ে সবাইকে চিৎকার করে বলতে, দেখো সবাই, এই মিষ্টি মেয়েটা আমার বউ, আমার হার্টবিট, আমার সবকিছু, শুধু আমার। ওর নেশায় আমি আসক্ত, সঙ্গীন প্রণয়ের শক্ত। কিন্তু তা তো জাঙ্কুক বলতে পারবে না। মুখ ফুটে হৃদয়ের কথা বলা যে জাঙ্কুকের ধাঁচে নেই। তাই তের নাচ শেষ হতেই তেকে টেনে মহলের মধ্যে নিয়ে গেল জাঙ্কুক। কি হয়েছে, এভাবে টানছেন কেন? কি করেছে সেটা? আমি ঠিক নেই তে, আই এম নট ওকে। কেন, কি হয়েছে দেখি? সেদিন বৃষ্টিতে ভিজলেন বলে জ্বর আসেনি তো? কথাটা বলেই তে জাঙ্কুকের কপালে হাত ছোঁয়ালো। জাঙ্কুক তের হাতটা সরিয়ে দিয়ে নিজের এক হাত তের আঁচলের ফাঁকি গলিয়ে তের মেদহীন উদরে ছোঁয়ালো। জাঙ্কুকের শক্তপোক্ত হাতের উষ্ণ স্পর্শে তৎক্ষণাৎ কেঁপে উঠল তে। কম্পিত কণ্ঠে বলল, কি করছেন? আঁচলটা এলোমেলো হয়ে যাবে তো। হলে হোক, তুই যে আমাকে এলোমেলো করে দিয়েছিস, তার কি হবে? এভাবে কেন নাচতে গেলিতে? এখন যে আমার বুকে ব্যথা করছে খুব, মনে হচ্ছে মরে যাব। তোকে একান্তে কাছে পেতে ইচ্ছে করছে, কিন্তু সেটা তো এখন এই মুহূর্তে সম্ভব নয়। তাহলে এখন কি করব আমি, বল? তোর প্রতি এত কেন আসক্তি আমার? তুই কেন এত সুন্দর, বল না দে। তোকে এখন কাছে না পেয়ে আমি যদি বুকের ব্যথায় মরে যাই, তখন সব দোষ তোর। এই পর্যায়ে এসে তে জাঙ্কুকের মুখটা হাত দিয়ে আলতো চেপে ধরে না সুযোগ মাথা নাড়ল। জাঙ্কুক বিনা দ্বিধায় হাঁটু গেড়ে বসে পড়ে তের সামনে আলতো হাতে শাড়ির আঁচলটা সরিয়ে নির্লিপ্ত ঠোঁট ছলো তের তুলতুলে কোমল উদরে। তারপর অন্য হাতটা সামনে বাড়িয়ে কাঁচা হলুদে রঙে রাঙিয়ে দিল তের সমগ্র উদর। জাঙ্কুকের প্রত্যেকটা কাজে প্রত্যেকবারই বিষময়ে ফেটে পড়ে তে। কিন্তু এবার এটা কি করলো জাঙ্কুক? ভয় আর লজ্জায় তে চুপসে গেল। কেউ দেখলে নিশ্চয়ই তেকে পাগল ভাববে, কিন্তু তারা তো আর জানে না যে তের একটা পাগল স্বামী আছে। তের ভাবনার মাঝেই ইতিমধ্যে জাঙ্কুক উঠে দাঁড়িয়ে তেকে এক ঝটকায় পেছনে ঘুরিয়ে তের লম্বা চুলগুলো একপাশে সরিয়ে পুনরায় নিজের হাতে হলুদ রঙে রাঙিয়ে দিল তের কোমল পৃষ্ঠদেশ। অতঃপর তে যেভাবে দাঁড়ানো ছিল সেভাবেই পেছনে দাঁড়িয়ে দু হাতে শক্ত করে তের কোমর জড়িয়ে তের হলুদ লাগানো পৃষ্ঠদেশে নিজের গাল ঘষে দিল পরম আবেশে। জাঙ্কুকের খড় দাঁড়িয়ে সুচালো অনুভূতি আর ঠোঁটের স্পর্শে আর এক মুহূর্ত যেন তে দাঁড়িয়ে থাকতে পারছে না। তের সর্বাঙ্গে কাঁপুনি দিয়ে উঠেছে। তে আর সহ্য করতে পারল না জাঙ্কুকের এমন এলোমেলো স্পর্শ। জাঙ্কুকের দুর্বলতার সুযোগ নিয়ে তে এক ছুটে পালিয়ে চলে গেল জাঙ্কুকের দৃষ্টির অগোচরে। এত মেহমানদের বসিয়ে রেখে আমাদের এভাবে চলে আসা কি ঠিক হলো? যাবো তো, তার আগে খেয়ে নাও, নয়তো তোমার পেটের গুড়গুড় আওয়াজে আমি নয় পুরো জেকে কুঞ্জ শুনে ফেলবে। কথাটা বলেই সুগা জিমিনের মুখে পোলাওয়ের লোকমা তুলে দিল। জিমিন চিবুতে চিবুতে বলল, আপনি কি করে বুঝলেন আমার খিদে পেয়েছে? আমি কিভাবে বুঝলাম সেটা ম্যাটার করে না, ম্যাটার করে সেদিন তোমাকে এত করে বোঝানোর পরও তুমি আমাকে কিছুই শেয়ার করছো না, নিজের ভেতরের কথা ভিতরে আটকে রাখছো। আচ্ছা জিমি, ভেবে দেখেছো আজ রাত পেরোলে কাল যে আমরা স্বামী স্ত্রী হয়ে যাব, তুমি আমি আমরা হয়ে যাব। তোমার সকল ভয় লজ্জা আমি নির্দ্বিধায় হরণ করে নেব। তোমার জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিটা হব আমি, অথচ সেই তুমি আমার কাছে এখনো অবধি ইজি হতে পারছো না। সামান্য খিদে পেয়েছে এই কথাটুকু বলতে দ্বিধাবোধ করছো কেন? আমি তো ভেবেছি সবার সামনে খিদে পেয়েছে কথাটা বললে কেমন দেখায়, লোকজন কি ভাববে। কতবার বলেছি তোমাকে আমার সামনে এত ম্যাচুরিটি, এত দায়িত্ববোধ দেখাবে না। আমি আছি তো তোমাকে সামলানোর জন্য, তবুও কেন এত ওভার থিঙ্ক করছো জান? এত যে আশকারা দিচ্ছেন, আমি কিন্তু আপনার মাথায় চড়ে বসে নাচবো, তখন বুঝবেন বইয়ের জ্বালা। সুগা জিমিনের কপালে কপাল ঠেকিয়ে জিমিনের গায়ের মেলি সুঘ্রাণটা আস্বাদন করলো। তারপর জিমিনের নাকে নাক ঘষে হিসিয়ে বলল, আমি তো চাই তুমি আমাকে জ্বালাও পোড়াও, জ্বালিয়ে পুড়িয়ে একদম নিজের সাথে মিশিয়ে নাও। এই দূরত্ব যে আর ভালো লাগছে না জিমি,
একটুকু ভালো লাগছে না। করিডোরের এই মাথা থেকে ও মাথা টানানো পর্দার আড়ালে তে বারবার গা ঢাকা দিচ্ছে। জাঙ্কুক যখনই সেই পর্দাটা সরাচ্ছে তে তৎক্ষণাৎ অন্য পর্দার আড়ালে ঠাঁই নিচ্ছে। একজন চোখের লজ্জার মনের সংকোচে নিজেকে আড়াল করছে, তো আরেকজন মনের কামনায় চোখের যাতনায় বারবার তাকে উন্মুক্ত করছে। তখনও বাইরে থেকে ভেসে আসছে কিছু অস্পষ্ট গানের লাইন। নেশা নেশা এই কি নেশা চোখে, ভুলে থাকতে পারি না তোকে, অজানা স্বপ্নগুলো তোকে ছুঁতে চাই। দুজনেরই হৃদ মাঝারে বয়ে যাচ্ছে উত্তাল সমুদ্রের কত তীব্র জলোচ্ছ্বাসের জোয়ার, যার নাম প্রেম। তে পারছে না জাঙ্কুকের সাথে, বারবার থেকে কাছে টানার পায়তারা করে যাচ্ছে জাঙ্কুক নামের এই বেহায়া পুরুষ। এমনিতেই খানিকক্ষণ আগের জাঙ্কুকের অবাধ্য স্পর্শগুলো এখনো জীবন্ত তেজ শরীরে। কি উথাল পাথাল করা অনুভূতি, ভাবতেও তেজ শরীরের লোমকূল দাঁড়িয়ে যাচ্ছে। জাঙ্কুকের এমন লুকোচুরি প্রেমে হাঁপিয়ে উঠেছে তে। এক পর্যায়ে উপান্তর না পেয়ে 3 তলার সিঁড়ি ধরে ছাদে দৌড়ে গেল তে। তেকে এমন দিশেহারা হয়ে ছুটতে দেখে জাঙ্কুক পেছন থেকে হাত ছেড়ে থেকে বলল, আস্তে সাবধান বেবি, তুই মুখ থুবড়ে পড়ে গিয়ে ব্যথা পেলে আমি ডিএনএ কাকে দেব বলতো? কি হয়েছে তে, তুই এই ঘরে কিছু বলবি? তে হ্যাঁ সূচক মাথা নাড়ে। রাতে শুনবো, এখন রুমে যা, আমার জরুরি কথা আছে। বলছি তো, এখন না পরে শুনবো। দেখছিস না এখানে বড়রা কথা বলছে, আপনাদের কথা পরে শুনবো, আগে আমার কথা শুনতে হবে। বেবি আমার রাগ উঠাস না, রুমে যা, রাতে তোর সব কথা শুনবো, দরকার পড়লে সারা রাত না ঘুমিয়ে শুনবো, বাট নট নাও। তে জাঙ্কুকের কোনো কথা শুনলো না, ইউনোর দিকে তাকিয়ে বলল, ভাইয়া সানা আপু প্রেগনেন্ট। তের কথাতে ঘরময় বজ্রপাতের আওয়াজ হলো। ইউনো যে হোক, এমনকি জাঙ্কুক পর্যন্ত হতবম্বের মতো চেয়ে আছে তীর পানি। আপু ছাদে অপেক্ষা করছে আপনার জন্য। শালা ঠান্ডাবাজ, বাসর টাসর সেরে বাচ্চা পয়দা করে এখন এখানে বসে ইনোসেন্ট সাজা হচ্ছে। এই জন্য বেচারা সানার মুড অফ ছিল। আরে আমি কি জানতাম নাকি যে এক বাসরে বাচ্চা হয়ে যাবে? তাহলে অন্তত গেস করা যেত। সানাকে কতবার জিজ্ঞাসা করেছি, ও তো বলেনি। আমি কি করব বল? তোদের দুটোর একটাকে আমি বিশ্বাস করি না। আমাকে না নিয়ে কিভাবে বাসর সেরে ফেললি তোরা? একটুকু মনে পড়লো না আমার কথা, এই সিঙ্গেল ছেলেটার কথা? ওহ থামবি তুই? কি করবে এখন ইউনো? কি আর করব, বাচ্চার মাকে বউ বানাবো। ওকে ফাইন, জিমিনার সুগার গায়ে হলুদ শেষ হোক, দেন আমরা কোনো রেজিস্ট্রি অফিসে গিয়ে রেজিস্ট্রিটা করে ফেলবো। রেজিস্ট্রি হবার পর কোনো চার্জে গিয়ে ফাদারের আশীর্বাদ নিয়ে নিস তোরা। ইউনোর যে রুম থেকে বেরিয়ে গেলে জাঙ্কুকের নজর যায় তের দিকে, যে এই মুহূর্তে নাক মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে এক কোণে। তেকে এভাবে দেখে জাঙ্কুক এগিয়ে এসে তের নাক টেনে দিয়ে শুধালো, হোয়াট হ্যাপেন্ড হার্টবিট? খেয়ে ফেলবি নাকি? নিজেকে লবণ মরিচ মাখিয়ে প্রিপেয়ার করে আনবো কিনা বল? জাঙ্কুকের মধুর কথাও তের কাছে এখন তেতো ঠেকলো। কি ভাবে এই লোকটা তেকে? তেকে ছোট্ট বাচ্চা, এখনো ফিডার খায়। তেকে কোনো কথাই জাঙ্কুক বলতে দেয় না। আশ্চর্য, জাঙ্কুকের সাথে কথা আদান প্রদান না করার দীর্ঘ প্রতিজ্ঞা নিয়ে ফোঁস করতে করতে সেই স্থান ত্যাগ করলো তে। আগে হলুদ না লাগিয়ে এখান থেকে আমি এক পাও নড়বো না, ব্যাস। নড়বে না মানে? তুমি নড়বে, তোমার আব্বা জানো নড়বে। র্যাম্প ওয়াক থেকে বিলবোর্ড, যে হোক কখনো লাস্ট হয় না, নো ওয়ে। তাছাড়া বউ জাতি সবসময় বর জাতির পেছনে থাকে, দেখলে না তখন জাঙ্কুকের পরে তে এসে হলুদ লাগালো। বউ জাতি বর জাতি বলতে যে কোনো এলিয়েন জাতি হয় সেটা আপনার মুখে প্রথম শুনলাম। অবশ্য আশ্চর্য হওয়ার কিছু নেই, আপনি তো একটা পাগল। হ্যাঁ, শুধু তোমার জন্য পাগল। এই কি বললেন আপনি? বাচ্চারা তোমরা বরং একটা কাজ করো, ওই পাশে গিয়ে আগে নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে এসো। দরকার পড়লে কোর্টে যাও, সুপ্রিম কোর্টে যাও, মামলা করো, ইনভেস্টিগেশন করে জজের কাছ থেকে অনুমতি নিয়ে আসো কে আগে হলুদ লাগাবে। তবু এই বৃদ্ধার উপর দয়া করো বাবা, সে তখন থেকে তোমাদের ঝগড়া দেখে সুগার বেড়ে গেছে আমার। আশ্চর্য কথা বললেন তো দাদু। কোর্টে যাব, মামলা করব, রায় হবে, ততক্ষণ কি ওরা বিয়ে না করে এক চিমটি হলুদ লাগানোর জন্য বসে থাকবে? এতই যখন বুঝছিস হতচ্ছাড়া, তাহলে সে তখন থেকে এক চিমটি হলুদ নিয়ে এত নাটক করছিস কেন? তোরা দুজনই এই হলুদের অনুষ্ঠান থেকে বয়কট, এক্ষুনি বিদায় হ। যে হোক, রোজকে নিয়ে স্টেজ ছেড়ে নেমে যেতে যেতে বিড়বিড়িয়ে বলল, এ নিশ্চয়ই তের মায়ের কোনো বংশের লোক, নয়তো দাঁত না থাকার পরও মুখে এত তেতো কথা কিভাবে আসে? অবশেষে জিমিন আর সুগার গায়ে হলুদের রাতে ইউনো আর সানার রেজিস্ট্রি বিয়েটা হয়ে যায়।
এভাবে কাঁদছিস কেন সানা? ভুলে গিয়েছিস ইউ আর প্রেগনেন্ট উইথ মাই চাইল্ড। তুই এভাবে কাঁদলে আমার বাচ্চাটার কষ্ট হবে, সাথে আমারও। সো স্টপ ক্রাইং রাইট নাও। হয়েছে, আদিক্ষেতা বন্ধ কর। আমাদের হার্ড ওয়ার্কিং সানাকে তো দিলে অসুস্থ বানিয়ে, এখন আর দরদ দেখাতে হবে না। খবরদার আমাদের বাপ বেটাকে কিছু বলবি না জিহব, তাহলে তোর কপালে সারা জীবন আইবুড়ো থাকার সিল লেগে যাবে বলে দিলাম। ইউনোর কথায় সানা কান্না ভুলে মুচকি হাসে। এই তো আমার লক্ষ্মী বউ। হয়েছে, ছাতা এসে গেছে, এখন বাড়ি চলো, কাল বিয়ে, অনেক কাজ। বৃষ্টির মধ্যে এভাবে এখানে আমরা আটকে থাকলে চলবে না। তোর বাচ্চার বাপ হয়ে যাচ্ছি, এখনো তুই করে ডাকবি জান? কি ডাকা যায় বলতো তোকে? আমার তো তুমি আসছে না, ভাবতে কেমন হাসি পাচ্ছে। ইউনোর সানা কথা বলতে বলতে ছাতা হাতে গাড়ি অবধি চলে গেছে। এদিকে জাঙ্কুক একটা ছাতা হাতে তের দিকে তাকিয়ে বলল, বেবি কোলে আয়। মোটেও না, আপনার কোলে আপনি উঠুন। কথা শেষে তেই মুখ ছামটি দিয়ে বৃষ্টির মধ্যে এগিয়ে যায় গাড়ির দিকে। তের কাণ্ডে জাঙ্কুক গম্ভীর মুখে সেখানে দাঁড়িয়ে রইল। আসলে জেকে বিয়ে করে কি হাল হয়েছে ছেলেটা, বেচারা। জাঙ্কুক নিজের পায়ের স্লিপারটা জেহুপের দিকে ছুড়ে দিয়ে বলল, শালা যাবি এখান থেকে। জাঙ্কুক এরপর তের দিকে তাকিয়ে দুহাত মুঠো করে মনে মনে আওড়ালো, তের বাচ্চা, তোকে একবার হাতের কাছে পেয়ে নেই, তারপর তোর হচ্ছে। শীতল ঠান্ডা আর কোমলতার মাঝে এক খণ্ড খড়কড়ে হাতের উষ্ণ স্পর্শে কেঁপে উঠল তের ঘুমন্ত শরীরটা। সেই সাথে টুকরো টুকরো চুমুতে ভিজিয়ে তুলছে তের সর্বাঙ্গ, তের কপাল, তের ঠোঁট, তের গলা। এরপর আরেকটু নিম্নভাগে ঠোঁটের স্পর্শ পেতেই হকচকিয়ে তের চোখ খুলল। এ কি, আপনি এখানে? জাঙ্কুক জবাব দেয় না, চট করে তেকে কোলে তুলে পা বাড়ায় রুমের বাইরে। আরে কোথায় নিয়ে যাচ্ছেন এই রাত দুপুরে? জাঙ্কুক নিজের রুমের দরজা খুলে ভেতরে ঢুকতে ঢুকতে বলল, বউকে ছাড়া ঘুম আসছে না। আপনি আবার ড্রিঙ্ক করেছেন? না, ওরা সেলিব্রেশন করেছে, কিন্তু বিশ্বাস কর আমার একটুকু নেশা হয়নি। আমি তো এখন নেশা করব। আহ, এভাবে কেউ ফেলে? ব্যথা পেলাম তো। জাঙ্কুক নিজের টি শার্টটা খুলে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে তের দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, ইউ নো হোয়াট বেবি, ইউ আর ইয়াম্মি, টু মাচ ইয়াম্মি, লাইক মাই পার্সোনাল ডেজার্ট। আপনার মাথাটা একদম খারাপ হয়ে গিয়েছে, এক্ষুনি লেবু পানি খাওয়াতে হবে। দাঁড়ান নিয়ে আসছি। জাঙ্কুক থেকে এক পাও নড়তে দিল না, উল্টো তের আঙ্গুলের ভাঁজে আঙ্গুল ঢুকিয়ে মুখটা তের গলায় ডুবিয়ে দিয়ে হিসিয়ে বলল, আজ রাতে একটু খারাপ অ্যালাউ কর, কালকে একদম ভদ্র হয়ে যাব, প্রমিস।